ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি একা একা। সামনে কিছুটা দূরে আমার সিনিয়র ফুফাতো বোন তিশা কারোর সাথে তর্ক করছে। ব্যাপারটা দেখে কৌতূহল দমিয়ে না রাখতে পেরে এগিয়ে গেলাম। গিয়ে শুনতে পেলাম, এই ছেলে, তোর সাহস তো কম না। তুই আমাকে প্রপোজ করিস? তোর হাত ভেঙে দিব। তুই কি আমাকে চিনিস? দেখো তিশা, আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে, সেজন্য আজকে কথাটা বলে দিলাম। তুমি আমাকে সরাসরি না করতে পারতে, কিন্তু এরকম ব্যবহার করছো কেন? তোদের মতো মানুষের সাথে কি ভালো ব্যবহার করব? তোকে এখনো যে বাঁচিয়ে রেখেছি এটা তোর অনেক বড় ভাগ্য। তুই আমার সামনে থেকে সরে যা, না হলে অনেক বড় বিপদ তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে তোমার এই অহংকার, এই সৌন্দর্য সবকিছুর কারণে একদিন তোমাকে অনেক আফসোস করতে হবে, কথাটা মনে রেখো। তুই আমার সামনে থেকে সরে যাবি নাকি লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দিব? এই ছোট লোকগুলো কোথা থেকে যে আসে? আমি একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। সে প্রায়ই এরকম ব্যবহার করে মানুষের সাথে, কারণ তার বাবা অনেক বড় লোক। আর যে ছেলেটা তাকে প্রপোজ করেছিল সে একটা গরিব পরিবারের ছেলে। আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে। তবে অপরাধ একটাই, আমিও তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। যখন দেখেছি ছেলেটা তাকে প্রপোজ করছে তখন দৌড়ে যেতে চেয়েছিলাম তাদের কাছে, কিন্তু আমার কিছুই করতে হয়নি। এর আগে সে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি এই ভয়ে তাকে এখনো মনের কথাটা বলতে পারিনি। যদি আমাকেও এভাবে অপমান করে তাড়িয়ে দেয়, ও বকবক করতে গিয়ে পরিচয়টাই দেওয়া হয়নি। আমি রুশান, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটা ছোট বোন আছে, নাম রুষা। আমার বাবা চাচারা 2 ভাই, আর তাদের একমাত্র বোনের মেয়ে হচ্ছে তিশা। আমার ফুপা অনেক নামকরা একজন ব্যবসায়ী। উনি আমাদেরকে একদম সহ্য করতে পারেন না, কারণ আমরা নাকি তাদের সাথে চলার যোগ্যতা রাখি না। আমাদের পরিবারও তাদের সাথে তেমন একটা মেশার চেষ্টা করে না। তবে অপরাধী তো আমি। দূর থেকে দেখেই তাকে ভালোবেসে ফেলেছি। আমরা প্রায় সমবয়সী, আমার থেকে 7 মাসের বড় ও। ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি, সেই জন্য ছোটবেলা থেকেই তাকে ভালোবাসতাম। আপনাদের সাথে কথা বলতে বলতে তার সামনে চলে এসেছি। আমাকে দেখে সে বিরক্তি নিয়ে বলল, একটা ঝামেলা হয়ে গেছে, আরেকটা এসে হাজির। তোকে না বলেছি তুই ভার্সিটিতে আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবি না? কেউ যদি জানতে পারে যে তুই আমার আত্মীয়, তাহলে আমার সম্মান কোথায় যাবে? লোকে বলবে তিশা চৌধুরীর আত্মীয়রা গরিব ছোট লোক। তিশা আপু, তুমি সত্যি আজব কথা বলো। মানুষের বাহ্যিক পোশাকে কোনোদিনই বড় ছোট নির্ধারণ করা যায় না। আসল বড় মানুষ তো তারা যারা মনের দিক থেকে বড়। হেই, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। তুই আরেক দিন যদি আমার সামনে আসিস তাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। আমার এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। প্লিজ যা এখান থেকে। রুশান তখন কোনো কথা না বলে সেখান থেকে ফিরে এসে ক্লাসের ভেতরে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর তার বান্ধবী নীলা তার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার তিশার জামাই, তুমি এরকম ভাবে বসে আছো কেন? তোমার তো এখন তোমার বউকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা। ধুর, মজা করিস না। আমার মজা করতে এখন ভালো লাগছে না। তার ব্যবহার দেখেছিস, দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তবুও তো একটা লিমিট আছে সবকিছুর। তুই তাড়াতাড়ি ওকে প্রপোজ কর, দেখ সে কি বলে। আচ্ছা দোস্ত, তোর সাথে তো সে ছোটবেলা থেকে বড় হয়েছে। একবার চিন্তা করে দেখেছিস যদি তোকে মেনে নেয় তাহলে কি হবে? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে মেনে নিবে না। যদি আমাকে সে মেনে নিত তাহলে পৃথিবীতে আমার মতো খুশি আর কেউ হতো না। আমার সেটা মনে হয় না। তুই একবার প্রপোজ করে দেখ, তার পেছনে কত ছেলেরা পড়ে আছে। যদি তোর আগে কাউকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো সবকিছু হারাতে হবে। ও রুশো, আরেকটা কথা, এমনও তো হতে পারে যে তিশা তোকে ভালোবাসে, সেই জন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। এটা অসম্ভব। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আকার ইঙ্গিতে সেটা আমি অবশ্যই বুঝতে পারতাম। সমস্যা কি, কালকে প্রপোজ কর। যদি তোর প্রতি ওর কোনো ফিলিংস না থাকে তাহলে আস্তে আস্তে ফিলিংস তৈরি হবে। কিন্তু আমার অনেক ভয় করছে দোস্ত। এমনিতেই তার বাবা আমাকে সহ্য করতে পারে না। আমার ফুপি মারা যাওয়ার পর থেকে তাদের বাসায় যাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। এখন তার সাথে যদি আমার কোনো সম্পর্ক হয় তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। এত কিছু ভালোবাসার আগে চিন্তা করতে পারোনি মজনু, এখন এসব চিন্তা করছিস? শোন দোস্ত, ভালোবাসা এত কিছু চিন্তা করে হয় না। অনেক বড়লোক পরিবারের সন্তান অনেক গরিব পরিবারের সংসার করে খাচ্ছে, তাই তাড়াতাড়ি প্রপোজটা করে ফেল। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই তাকে প্রপোজ করে দিব। আমি আর এভাবে থাকতে পারছি না। কালকে ওকে সত্যিটা জানিয়ে দিতে হবে। ধুর, আমার ভাগ্যটাই খারাপ, কালকে তো আমি আসতে পারবো না।
আমি 3-4 দিনের জন্য চলে যাচ্ছি মামার বাড়িতে। তবে আসার পর তো লাভ স্টোরি শুনবো। এখন তুই প্রস্তুতি নিয়ে নে, কালকে কিভাবে তাকে প্রপোজ করবি। রুশান নীলার সাথে কথা বলে ক্লাস শেষ করলো। ক্লাস শেষে সে সোজা বাসায় ফিরে আসলো। কোনো কিছুই ভালো লাগছিল না তার। কালকে তিশাকে সে তার ভালোবাসার কথা বলবে। এরপর যদি সে রাজি না হয় তাহলে কি হবে? এইসব চিন্তা করতে করতে রাতটা পেরিয়ে গেল। পরদিন সকালে নতুন করে সবকিছু শুরু করার একটা তীব্র ইচ্ছা জেগে উঠল রুশানের মনে। সুন্দর করে একটা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ল, হাতে গোলাপ নিয়ে। আজকে তিশাকে রাজি করাতেই হবে। সে গিয়ে ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে। কখন তিশা আসবে? একটু পরেই তিশা গাড়ি নিয়ে আসলো। তিশার গাড়ি দেখে রুশানের নার্ভাসনেস আরো বেড়ে গেল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এক কোণে। তিশা তার বান্ধবীদের সাথে কথা বলে যেই একটু সরে আসলো, তখন রুশান তার সামনে গিয়ে বলল, তিশা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। একটু কি সময় পাওয়া যাবে? আমার সাথে আবার তোর কিসের কথা? তোর সাথে তো আমার কোনো কিছু কথা থাকার কথা নয়। খুব গুরুত্বপূর্ণ কথা। যদি সময় থাকে তাহলে বলতাম আর কি। যা বলার তাড়াতাড়ি বলে ফেল। আর এরকম পাগলের মতো সেজে এসেছিস কেন? আজকে কি তোর বিয়ে যে পাঞ্জাবি পরে সেজে ঘুরে বেড়াচ্ছিস? রুশান তিশার এইরকম কথা শুনে হাবলার মতো তাকিয়েছিল কিছুক্ষণ। এরপর নিজের দিকে তাকালো। আসলে কি তাকে পাগলের মতো মনে হচ্ছে? যাক, সেসব চিন্তা পরে করা যাবে। রুশান চোখ বন্ধ করে তিশাকে বলল, তিশা, তোমার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তুমি জানো আমি কি রকম। তুমি কি কখনো চিন্তা করে দেখেছো যদি আমরা দুজন সারা জীবন একসাথে থাকি তাহলে আমরা একজন আরেকজনকে কত সহজে বুঝতে পারবো? ওয়েট রুশান, তুই কি বলার চেষ্টা করছিস আমাকে ক্লিয়ার করে বল। আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ নয়। যা বলার সরাসরি বলবি। আমি তোমাকে ভালোবাসি তিশা। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে তো আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস নাকি? তুমি এরকম বলছো কেন? আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। তোমাদের ধন সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবি, এরপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। তিশার বন্ধুরা সবাই রুশানকে নিয়ে হাসাহাসি করছিল। রুশান লজ্জায় সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। সোজা ক্লাসে চলে আসলো। তার ভীষণ কষ্ট হচ্ছিল, মেনে নিতে পারছিল না কোনো কিছু। তখন তার বন্ধু সজীব দৌড়ে আসলো তার কাছে। কি রে, বাইরে কি হয়েছে? তিশাকে আজ বলেছিলাম আমি ওকে ভালোবাসি। তুই তো জানিস ও এইরকমই, তারপর কেন ওকে প্রপোজ করতে গেলি? যাক, সেসব কথা যা হবার হয়েছে, তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাস শেষ করে রুশান এক মুহূর্তের জন্য ক্যাম্পাসে দাঁড়ালো না। দাঁড়ালেই আবার সকালের সেই বিষয়টা নিয়ে সবাই মজা নিবে। তাই দ্রুত বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে ঘরের সবার সাথে খেতে বসলো। তখন রুশানের বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে সেখানে যেতে হবে। বাবা, তুমি তো জানো তিশা আর ওর বাবা আমাদের সহ্যই করতে পারে না। আর বিয়েতে তো তারাও আসবে। তারপরও আমাদের যেতে হবে। তোর বড় চাচা আমাদের অনেকবার বলছে, না গেলে সে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, যাব। রুশান চুপচাপ খাবার খেয়ে রুমে আসলো। সকালের কথা চিন্তা করে মন খারাপ করে শুয়েছিল। তখন তার ছোট বোন রুষা এসে বলল, না, আমার সাথে কথা বলবে কেন? ও মা, সে কি কথা? তুমি যে আপুকে ভালোবাসো তা বলছো তাকে? আজকে বলেছি, কিন্তু বিনিময়ে থাপ্পড় দিয়েছে আর অনেক কথাও বলেছে। সবকিছুর পর আমরা তো গরিব, ওদের মতো বড় লোক তো আর নই। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন তিশা আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা কাল বড় চাচার বাসায় গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবে। ঠিক আছে ভাইয়া, তবে আমার কেন যেন মনে হচ্ছে তিশা আপু ভুল করছে। তোমার মতো ভালো ছেলে ও আর পাবে না। আচ্ছা যা, এখন ঘুমাবো। রুষা চলে গেল। রুশান তখন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এখন তো সব পথই বন্ধ হয়ে গেল। তিশার কাছ থেকে এমন ব্যবহার পাবে এটা আগে থেকেই জানা ছিল। তবু কেন জানি এটা মেনে নিতে পারছিল না সে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলো। রুশানকে দেখেই সজীব বলল, কি রে, তোর মন খারাপ কেন? বললাম না যা হয়েছে সব ভুলে যেতে। কালকে বড় চাচার বিয়েতে যেতে হবে, আর সেখানে তিশাও আসবে। আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। দূর, ওর কথা বাদ দে।
তোকে অপমান করলে তুইও অপমান করবি, সব কিছুতে ছাড় দিলে চলবে না। একে একে তাদের বাকি বন্ধুরাও চলে আসলো। সবার সাথে আড্ডা দিয়ে রুশান সন্ধ্যায় বাসায় গেল। রাতে সবকিছু গুছিয়ে রাখতে হবে, কারণ কাল খুব ভোরেই বের হতে হবে তারা। ব্যাগপত্র গুছিয়ে রুশান একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল। পরদিন খুব সকালেই তার মা এসে ঘুম থেকে ডেকে উঠল, কারণ তাদের বড় চাচার বাড়িতে যেতে প্রায় 3-4 ঘন্টা মতো সময় লাগে। নাস্তা করে তারা সবাই রওনাও দিল। দুপুরের দিকে গিয়ে বড় চাচার বাড়িতে পৌঁছালো। রুশানের বড় চাচা অনেক খুশি হয়েছে তারা আসায়। রুশান সবার সাথে কথা বলে খেতে গেল। খাবার পর একটা রুমে এলো ঘুমানোর জন্য। সবাইকে দেখলো, কিন্তু তিশা আর ওর বাবাকে দেখলো না, হয়তো তারা এখনো আসেনি। সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তাই বিছানায় যেতেই ঘুম চলে আসলো। বিকেলে ঘুম থেকে উঠে সব কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিল। তখনই বাসার বাইরে থেকে একটা গাড়ির আসার শব্দ পেল। বড় চাচা সহ আরো অনেকে গাড়ির কাছে গেল। সবার যাওয়া দেখে রুশানও সেখানে গেল। তাদের পরিবার এসেছে। তিশার বাবা রুশানকে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতে পারো। ও কর্মাকুতাকার কাজ করলে কি হাত পরে যাবে? রুশান আর কিছু বলল না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেল। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যে যার রুমে ঘুমাতে গেল। পরদিন সকালে নাস্তা করে সব কাজিনরা মিলে সবাই ঘুরতে গেল। তিশাও সাথে ছিল। সবাই গল্পে ব্যস্ত, আর রুশান শুধু তিশাকে দেখে যাচ্ছে। তিশা ফোনে কারোর সাথে চ্যাট করতে করতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু তিশা কিছুতেই শুনতে পাচ্ছে না। রুশান বিষয়টা দেখে দৌড়ে গিয়ে তিশাকে সরিয়ে নিল। রাস্তার পাশে কাদা ছিল বলে দুজনে স্লিপ করে পড়ে গেল। রুশান নিচে আর তিশা উপরে। রুশান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, কারণ একটু হলেই তো কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। কিন্তু তিশা রেগে তার উপর থেকে উঠে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিল রুশানের গালে। রুশান হতবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে তিশার দিকে। রুশানকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে তিশা ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার, চরিত্রহীন ছেলে কোথাকার! আরেকদিন যদি আমার আশেপাশে দেখি তাহলে তোকে আমি খুন করে ফেলবো। কথাগুলো বলেই তিশা চলে গেল। রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল রুশান। তিশাকে বাঁচাতে গিয়ে তার হাতের অনেকটা জায়গা কেটে গিয়েছিল, কিন্তু এই আঘাতে থেকেও বেশি কষ্ট হচ্ছিল তিশার কথাগুলো শুনে। হঠাৎই ধপাস করে মাটিতে বসে পড়ল রুশান। তা দেখে তার কাজিনরা এসে তাকে পাশের একটা ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দিল। তারপর সবাই বাসায় ফিরে এলো। বাড়িতে সবাই রুশানকে দেখে জিজ্ঞাসা করলো, হাতে ব্যান্ডেজ কেন? রুশান বলল, রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এরপর রুমে চলে গেল। রাত পর্যন্ত আর রুম থেকে বের হলো না, সেখানেই বসে রইল। রাতে সবাই খেতে আসলো। রুশানকে না দেখে তার খাওয়ার জন্য ডাকতে গেল, কিন্তু সে আসলো না। চুপচাপ রুমে শুয়েছিল রুশান। তখন তার ছোট বোন রুষা এলো। তাকে শুয়ে থাকতে দেখে রুষা কাছে এসে বলল, ভাইয়া তুমি খাবে না কেন? আর হাতে আর ঠোঁটে আঘাত লেগেছে কিভাবে? রুশান মাথা নিচু করেছিল। ছোট্ট বোনকে কি করে বলবে এই ঘটনা? রুষা আবারও প্রশ্ন করতেই রুশান দীর্ঘশ্বাস ফেলে বলল, তিশাকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, কিন্তু ও আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছে। এর জন্যই তুমি ভাত খেতে পারছো না? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ভাইয়া? তিশা আপু কেন যে এমন করে? আরে পাগলি, এত টেনশন করবি না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি গেলাম। বলে রুষা চলে গেল। তার চলে যাওয়ার স্টাইল দেখে রুশানের কেন জানি সন্দেহ হলো, তবুও রুম থেকে বের হলো না। ওদিকে রুষা তখন তিশার কাছে চলে গেল, গিয়ে তিশাকে বলল, আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? এখন সে খেতে পর্যন্ত পারছে না। এতটা নিষ্ঠুর কেন হলে তিশা আপু? তোর এই লুচ্চা ভাই আমায় স্পর্শ করেছে, তাই মারছি। বেশ করেছি। আমার ভাইয়ের সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না। সে তোমার জীবন বাঁচিয়েছে। মানুষ মানুষের উপকার স্বীকার না করলে তাকে অকৃতজ্ঞ বলে, আর তুমি সেটাই। ওই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি সহ্য করতে পারছি না। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিন আমার কাছে এসেও কোনো লাভ হবে না। সেদিনটা কখনোই আসবে না রুষা। রুশানের জন্য আমি কান্না করব? সিরিয়াসলি হাসালি তুই রুষা, সত্যি হাসালি। রুষা কান্নামাখা চোখ নিয়ে তিশার রুম থেকে বের হয়ে আসলো। এদিকে রুশান সারা রাত নির্ঘুম কাটিয়ে ফজরের সময় ঘুমিয়েছে। তবুও খুব সকালে ঘুমটা ভেঙে গেল ওর। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে নিল। আজ বসে থাকলে হবে না, কারণ আজকে তার চাচাতো বোনের বিয়ে, তাই সবার সাথে কাজে টুকটাক সহযোগিতা করতে লাগলো। দুপুরের দিকে রুমে এসে রুশান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল।
বরপক্ষ এসে গেছে, অনেক মানুষের আনাগোনা বাড়িতে। তবে রুশান শুধু তিশাকেই দেখে যাচ্ছে। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। রুশান দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়েছিল শুধু। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠানও শেষ হলো। আস্তে আস্তে ঝামেলা কমতেও লাগলো। কোণে বিদায় করে সবাই ক্লান্ত শরীর নিয়ে যে যার রুমে চলে গেল। পরদিন আবারও সবাই মিলে গেল তার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে। সেখান থেকে ফিরে বিকেলের সব কাজিনরা একসাথে হলো। আর তো মাত্র 2 দিন, এরপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আর কবে একসাথে হতে পারবে সেটা তো আর জানা নেই। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যাওয়ার আগে এই গ্রামটার আশেপাশটা ঘুরে দেখবে। তবে সেটা দিনের বেলায় নয়, বরং রাতে। সবাই প্ল্যানে রাজিও হলো। তাই রাতে সবাই ঘুরতে বের হলো। সবাই যে যার মতো আড্ডা দিচ্ছিল। সব মিলিয়ে বেশ আনন্দেই ছিল সবাই। তবে তাদের সবার থেকে তিশা আলাদা। সে বাধ্য হয়েই সবার সাথে বের হয়েছে। সব কাজিনরাই তাকে নিয়ে কিছুটা বিরক্ত, কারণ আসার পর থেকে যা একটা ভাব ধরে বসে আছে, কারোর সাথে ঠিকমতো কথাই বলে না। সবাই যখন আড্ডা দিচ্ছে তখন সে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎই রুশান দেখলো তিশা মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ভুল রাস্তায় চলে যাচ্ছে। তিশার সেদিকে কোনো খেয়ালই নেই। সবাই কথা বলতে বলতে বেশ কিছুটা এগিয়ে গেছে। তিশাকে অন্য একটা রাস্তায় যেতে দেখে রুশান তার পিছু নিল। তিশা কারোর সাথে বেশ জোরে জোরে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। কিছু দূর আসতেই কাউকে না দেখে তিশা চারপাশে তাকালো। কাউকে না দেখতে পেয়ে বুঝতে পারলো সে অন্য রাস্তায় চলে এসেছে। তাই ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে রুশানকে দেখলো। তুই আমার পিছু নিয়েছিস কেন? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস, এটাই তো সবচেয়ে বড় বিপদ। তুই কি বুঝিস না আমি তোকে সহ্য করতে পারি না? তিশা বেশ রাগ নিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে তিশা রুশানকে জড়িয়ে ধরলো। রুশান যেন কারেন্টের শক হলো। সে কখনো কল্পনাও করেনি যে তিশা তাকে জড়িয়ে ধরবে। তার সামলাতে না পেরে সে পড়ে যেতে লাগলো। চারদিকে অন্ধকার, ফোনের ফ্ল্যাশ লাইট ছাড়া আলোর কোনো ব্যবস্থাই নেই। তিশা ভয়ে একটা চিৎকার দিল। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। তাদের এই অবস্থা দেখে আর তিশার চিৎকার শুনে লোকটা চেঁচিয়ে লোক জড়ো করলো। আশেপাশে বাড়ি থেকে মানুষ দৌড়ে এলো। অপরিচিত 2টা ছেলে মেয়েকে এই অন্ধকারে জড়াজড়ি করে পড়ে থাকতে দেখে লোকটা সন্দেহ করছে। ভিড় বাড়ল। কয়েকটা ছেলে এসে রুশানকে হাত চেপে ধরে যাতে পালাতে না পারে। রুশান তিশা দুজনেই চেষ্টা করলো বোঝানোর, কিন্তু ব্যর্থ হলো। ততক্ষণে তাদের কাজিনরাও চলে এসেছে। তারা বাসায় খবর দিল। রুশানের বড় চাচা, বাবা আর তিশার বাবা সহ পরিবারের আরো কয়েকজন সেখানে এসে পৌঁছালো। তখন যেই লোকটা তাদের দেখেছিল সে বলল, এই ছেলে মেয়ে দুটো অন্ধকারে নোংরামি করছিল। ছেলেটা মেয়েটার সাথে জোর করছিল। আপনারা ভাবতেও পারবেন না কি জঘন্য অবস্থায় এদের পেয়েছিলাম। ছি ছি। লোকটার কথায় রুশান রেগে গেল। এমন মিথ্যা কিভাবে বলছে এই মানুষটা? রুশান রেগে বলল, এই মিয়া ফাইজলামি করেন আমাদের। আপনি কি অবস্থায় পেয়েছিলেন? এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আমরা নোংরামি করছিলাম, আর উনি আমার আপন চাচাতো বোন। আমাদের কি বোকা পেয়েছো? ধরা পড়ে এখন সাধু সাজা হচ্ছে? আপনারা সবাই বিশ্বাস করেন এই ছেলেটাকে আমি এখানে পেয়েছি, মেয়েটার সাথে জোর করছিল। লোকটার কথা শুনে সবাই বেশ রেগে গেল। কেউ কেউ তো রুশানকে মারার জন্য তেড়েও আসছে। পরিস্থিতি বেগতিক দেখে সবাই মিলে সিদ্ধান্ত নিল দুজনের বিয়ে কাল সকালেই পড়িয়ে দেবে। কিন্তু তিশা কিছুতেই রাজি হচ্ছে না বিয়ে করতে। তখন তিশার বাবা তার কাছে গিয়ে বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধু শুধুই রুশানের বাবাকে অপমান করে এসেছি। আর রুশান অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। না বাবা, প্লিজ এরকম বলো না। তুমি যা বলবে আমি তাই করব। তারপর তিশা বাধ্য হয়েই একরকম বিয়েতে রাজি হলো। পরদিন ভোরে কাজী ডেকে গ্রামের লোকের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হলো। আসলে সবাই বেশ খারাপ কথা বলছিল দুজনের ব্যাপারে। রুশানের বাড়ির লোক শুনেও না শোনার ভান করলো, কারণ এগুলো এখন তাদের শুনতেই হবে, যেহেতু অপরাধী তাদের পরিবারের ছেলে মেয়ে। রাতে কাজিনরা সবাই মিলে বাসর ঘর সাজিয়ে দিল। রুশান রাত 12টার সময় ভয়ে ভয়ে বাসর ঘরে প্রবেশ করলো। তবে সবার বাসর ঘরের মতো তার বাসর ঘর নয়। তিশা এসে তাকে সালাম করবে এটা সে কল্পনাও করেনি, আর তা হয়ও নি। তিশা রুশানকে রুমে ঢুকতে দেখে রেগে এগিয়ে এসে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। ঈশা, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছিল আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। তিশা প্লিজ,
আমার কথাটা শোনো, সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। হোয়াট, তুই আর আমি সংসার করব? হাসালি রুশান, আমি তোকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি আশিককে বিয়ে করব। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। কথাটা শুনে রুশান পাথর হয়ে গেল, মাথা নিচু করে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? আর আমার লাইফে যদি একটু ইন্টারফেয়ার করার চেষ্টা করিস তোকে আমি শেষ করে দিব। এতদিন তিশার করা অপমান যতটা না খারাপ লেগেছিল, রুশানের তার চেয়ে বেশি খারাপ লাগলো এই কথাগুলো শুনে যে তিশার বয়ফ্রেন্ড আছে। রুশান বুঝতে পারছিল না কি করবে। পরিবারের কথা মনে হচ্ছিল তার শুনলে কি করবে, পরিবারের কথা মনে হচ্ছিল তারা শুনলে কি করবে, কি করে মেনে নেবে তারা। পরিবারের একমাত্র ছেলের এমন অবস্থা তারা কিছুতেই মেনে নিতে পারবে না। তারপর রুশান তিশার কাছে গিয়ে অনুরোধের সুরে বলল, ঠিক আছে তিশা, তুমি তো 6 মাস আছো, শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতেই থাকছি না। মানে কি বলছো? তোমার তো আমার সাথে বিয়ে হয়েছে, তাহলে তুমি কোথায় থাকবে? তোর এত বোঝা লাগবে না, কাল সকাল হলেই দেখবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। আমাকে যদি বিরক্ত করিস তাহলে গলা টিপে মেরে ফেলবো। এই কথা বলে তিশা ঘুমাতে গেল। রুশানও কোনো মতে নিচে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তাও করলো। আজই সবাই চলে যাবে। নাস্তা করার পর তিশা রুশানের বাবাকে বলল, বাবা, বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয়নি। আর আপনাদের বাসা থেকে আমাদের ভার্সিটি অনেক দূরে। তাই বলছিলাম আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি সব সময় ওর খেয়াল রাখবো। এবার শুধু তিশা না, তার বাবাও এসে যোগ দিল। তিশার বাবা রুশানের বাবাকে বলল, হে ভাই, একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা? ঠিক আছে, তাহলে যাও। রুশান শুধু তাদের কথা শুনতে লাগলো, কিছুই বলতে পারলো না, কারণ এখানে তার কথার কোনো গুরুত্ব নেই। এই জন্য হয়তো রাতে তিশা এভাবে বলেছিল। রুশানের বড় চাচার থেকে বিদায় নিয়ে সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর রুশান তিশাদের সাথে ওদের বাড়িতে এলো। তিশা তাকে নিজের রুমে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এর জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস, তবে শুনে রাখ, আমার কথার অবাধ্য হলে কিন্তু তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। কথাটা মনে রাখিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নিব। চুপ, আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাসতেই হবে। একদিন তুমি নিজে থেকে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি। রুশান, ওই আশা নিয়ে বসে থাক, তবে ওই দিন কখনোই আসবে না। এই কথা বলেই তিশা চলে গেল। রুশান শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিভাবে বোঝাবে মেয়েটাকে যে তাকে কতটা ভালোবাসে সে? রাতে খেয়ে ঘুমাতে গেল তারা। তিশা খাটে আর রুশান নিচে শুয়ে আছে। ঘুম আসছে না কিছুতেই। কেউ একজন বলেছিল, কাউকে যদি প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা থাকে তখন নিজেকে তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা মানুষকে ছোট করে দেয়। রুশানের ক্ষেত্রেও তাই হলো। সে তিশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে ভেবেছো, নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো। তুমি হচ্ছ একটা কষ্টদায়ক পাথরের টুকরা, যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত। তবু আমি ঘুরে ফিরে সেই তোমাকেই ভালোবাসি। সকালে তিশার আগেই রুশানের ঘুম ভেঙে গেল। তিশার দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তিশাকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো তিশার মুখের সামনে এসে পড়ছিল। রুশান একবার ভাবলো ওগুলো সরিয়ে দেবে কিনা। তারপর আবারও মনে হলো তিশা যদি জেগে যায় তাহলে তো ভুল বুঝবে। কিন্তু পরক্ষণেই মনে হলো যা হবার তো হবে, সে তো তিশার স্বামী, বাইরে তো কেউ না। আর তিশা এখনো ঘুমিয়ে আছে। রুশান তিশার কাছে গিয়ে মুখের উপরে ছড়িয়ে থাকা চুলগুলোকে সরিয়ে দিল। এত কাছে থেকে তিশাকে সে কখনোই দেখেনি, তাই আর লোভ সামলাতে পারল না। তিশার গালে কিস করে দিল। আর তখনই তিশা জেগে উঠল। রুশানকে এত কাছে দেখে রেগে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল রুশানের গালে। রুশান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন তিশা বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি তিশা, কিভাবে যে হয়ে গেল। চুপ,
তোদের মতো লুচ্চা বদমাইশ এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না, ছোট লোক তোর কোথাকার। এই বলেই তিশা চলে গেল। রুশান সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। মনে মনে ভাবলো সবই তো শুরু হলো, আরো কত কিছু যে সহ্য করতে হবে তাকে। নাস্তা করে তিশা তাকে রেখে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে গেল। রুশান একটু পর ভার্সিটিতে গেল। ভার্সিটির বন্ধুদের কেউ জানলো না তার আর তিশার ব্যাপারে। ক্যাম্পাসে গিয়ে সে দেখলো তিশা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তার ছেলে বন্ধুরা ওর গায়ে হাতও দিচ্ছে, কিন্তু তিশা কিছুই বলছে না। আড্ডা দিচ্ছে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে হাত দিবে? আগে হলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো তিশা অন্য কারোর বউ। রুশান আর এইসব সহ্য করতে পারছিল না, তাই সে সরাসরি তিশার কাছে গিয়ে বলল, তিশা, তোমার সাথে আমার কথা আছে, একটু সাইডে আসো। তিশা বেশ বিরক্ত নিয়েই রুশানের দিকে তাকিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবা না? এবার তিশা রেগে গেল। রুশানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর সমস্যা কি? তোকে না বলেছিলাম আমার পার্সোনাল লাইফে কোনো কথা বলবি না? আমি সেটা চাইও না, কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। রুশানের এই কথা শোনার পর তিশার পাশ থেকে তার একটা ছেলে বন্ধু বলে উঠল, তিশা, এই ছোট লোকটাকে, ওর এত বড় সাহস কি করে হলো তোর সামনে আমাদেরকে অপমান করে? তুমি রাগ করো না আশিক, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বোঝাচ্ছি। বলেই তিশা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল রুশানের গালে। ওর বন্ধুরা এটা দেখতে হাসতে শুরু করলো। তিশা তখন চিৎকার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আশিককে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে। আর একবার আমার লাইফ বা আমার বন্ধুদের নিয়ে কথা বলতে এলে তোকে আমি খুন করব। রুশান সেখান থেকে চলে আসলো মাথা নিচু করে। সে তো তিশাকে ভালোবাসে, তাহলে তিশা তার সাথে এমন আচরণ করে কেন? সকালে থাপ্পড় খেয়ে রুশানের ঠোঁট কেটে গিয়েছিল, এখন আবার ওই একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে ঠোঁটে দাঁতের সাথে লেগে হালকা রক্তও বের হলো। ক্লাসে যাওয়ার পর সজীব তাকে দেখে বলল, কিরে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম, তেমন কিছু না। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। এরপর রুশান সজীবকে সব খুলে বলল। সব শুনে সজীব তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, এখন তো তিশা তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ কিন্তু 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে আশিককে বিয়ে করবে। তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে। তোর কথাই যেন সত্যি হয় দোস্ত, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ক্লাস শেষ করে রুশান বাসায় এসে দেখলো তিশা এখনো আসেনি। ক্যাম্পাসেও তিশাকে দেখেনি। মেয়েটা গেল কোথায়? আজ সকালে তিশার বাবা ব্যবসার একটা কাজে দেশের বাইরে গেছেন। এই সুযোগে তিশা নিজের ইচ্ছে মতো যা খুশি করছে। বিকেল গড়িয়ে রাত হলো। বেশ রাত করেই তিশা বাসায় আসলো। রুশান তখন তার সামনে গিয়ে বলল, এত রাত করে বাসায় আসলে কেন? কোনো ভদ্রঘরের মেয়ে তো এত রাতে বাসায় আসে না। রুশানের কথা শুনে তিশা চরম বিরক্তি নিয়ে বলল, আমার বাসা আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমার লাইফ নিয়ে কথা বলবি না বলেছি না? তুই এত নির্লজ্জ বেহায়া কেন? আমি তোমার স্বামী তিশা, তুমি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না? তারপরও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য আশিক আমার ওপরে আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? যখন ডিভোর্স দিবে তখন ভিন্ন কথা, কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে আর কার সাথে দেখা করবে তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলেই তিশা রুমে চলে গেল। রুশানের মনে হলো হয়তো সে একটু বেশি বাড়াবাড়ি করেছে, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশিই পাচ্ছে। তিশা থাপ্পড়ের কারণে সে যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় যখন তিশা আশিকের সাথে থাকে। রাতে আর খেতে পারল না সে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে গেল। তিশা তার আগেই চলে গিয়েছিল। ভার্সিটিতে গিয়ে রুশান দেখলো তিশা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর আশিক তিশার কাঁধে হাত রেখে কথা বলছে। রুশান এইসব সহ্য করতে পারল না, তাই ক্লাসের দিকে রওনা দিল। তখন আশিক পিছন থেকে তাকে ডাক দিল, এই রুশান, এদিকে আয়। রুশান দাঁতে দাঁত চেপে তার সামনে গিয়ে বলল, ভাইয়া বলো। এই ছোট লোকের বাচ্চা, তুই তিশাকে কেন বিরক্ত করিস? তিশা তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরে তো তোকে ডিভোর্স দিয়ে দিবি। তারপরও তুই কেন তিশাকে ডিস্টার্ব করিস? মুখ সামলে কথা বলেন আশিক ভাই। তিশাকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু আপনি সেই সুযোগ পাবেন না।
ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতন ছ্যাঁচড়া আমি জীবনে দেখি নেই। রুশানের মাথায় রক্ত উঠে গেল, সাথে সাথেই সে আশিককে মারতে শুরু করলো। এরই মধ্যেই তার বন্ধুরা সহ ভার্সিটির সবাই সেখানে চলে এলো। তারা এসে রুশান আর আশিককে আলাদা করে দুই পাশে নিয়ে গেল। তিশা এতক্ষণ দুজনকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। যখন দেখলো দুজনেই আলাদা হয়ে গেছে, তখন তিশা রুশানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস কি করে হলো? আশিক আমার বাবা মাকে নিয়ে কথা বলছে তাই মেরেছি। আমার বাবা মাকে অপমান করার সাহস ওর কি করে হলো? তোমাকে ভালোবাসি বলে তোমার করা অপমান সহ্য করছি, তাই বলে সবার অপমান সহ্য করব এটা কোনোদিন হবে না। আশিক যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছু লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো। রুশান আর থেমে থাকতে পারল না। ঠাস ঠাস করে তিশার গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। তিশা গালে হাত দিয়ে রুশানের দিকে তাকিয়ে আছে। তখন রুশান রেগে তাকে বলল, তোর সাহস কি করে হয় আমার বাবা মার সম্পর্কে বাজে কথা বলার? এরই মধ্যে কেউ একজন গিয়ে স্যারকে খবর দিয়ে এলো। স্যার চলে এলেন। তখন রুশান সেখানে দাঁড়িয়েছিল। স্যার রুশান আর তিশার কাছে এসে বললেন, কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, তোমাদের সাহস তো কম না, তোমরা ক্যাম্পাসে মারামারি করছো। কি ব্যাপার তিশা, কি হয়েছে এখানে? স্যার, রুশান আমাকে অনেকদিন থেকেই বিরক্ত করে। আজ আমার গায়ে হাত দিয়েছে। তারপর আশিক কিছু বলতে গেলে আশিককেও মারে। ঘটনার সময় যারা ছিল তারা সবাই তিশার বন্ধু। সবাই তিশার কথাই সায় দিচ্ছিল। এই কথা শোনার পর স্যার প্রচন্ড রেগে গেলেন। তিনি রুশানের দিকে এগিয়ে এসে বললেন, রোশান, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। পরের বার এরকম হলে কিন্তু আর সুযোগ পাবে না। এই বলে স্যার চলে গেলেন। তখন রুশান তিশার কাছে গিয়ে বলল, তোকে আমি ভালোবাসি বলে এতদিন তোর করে অপমান সহ্য করেছি। আজকে তুই আমার বাবা মাকে অপমান করেছিস, এরপর থেকে আমি কোনোদিন মাফ করব না। এখন তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কোনোদিনই আসবে না। তোর মতো ছোট লোকের জন্য আমি কান্না করব? এই তিশা তোর জন্য কোনোদিনও কান্না তো দূরের কথা, তোর কথা চিন্তাও করবে না। দেখা যাবে 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এই বলে রুশান তার বাসায় চলে আসলো। তাকে দেখে তার মা বাবা বেশ অবাক হলেন। রুশান তখন তার বাবা মাকে সব খুলে বলল, রুশান, তুই এতদিন এত কষ্টে ছিলি বাবা, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। এদিকে তিশার আনন্দে তো নাচতে ইচ্ছা করছে। যাক, এতদিনে ঝামেলাটা পিছু ছাড়লো, তবে এখন থেকে শান্তিতে থাকতে পারবে। একটু পর তার বাবা ফোন করে বললেন বাসায় আসতে। তিনি নাকি ফিরে এসেছেন। তাই তিশা তাড়াতাড়ি বাসায় চলে গেল। গিয়ে তার বাবাকে দেখে বলল, কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি বাবা। তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই চলে আসলাম। তা তুই একা কেন? রুশান কোথায়? ও চলে গেছে, ওর কথা বাদ দাও তো বাবা। চলে গেছে মানে? তুই ওর সাথে কি করেছিস? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও আশিকের গায়ে হাত তুলেছে, তাই আমি ওকে আজকে বলেছি চলে যেতে। ভুলে যাস না, ও এখন তোর স্বামী। ওকে এভাবে তাড়িয়ে দেয়াটা তোর ঠিক হয়নি। ও আমার স্বামী শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি ওকে আমার স্বামী হিসাবে কোনোদিনও মেনে নেইনি, আর আগামীতেও মেনে নিব না। তিশা, তুই আবারও ভুল করছিস। মেয়েদের বিয়ে একবারই হয়, তাই আমার মনে হয় তুই রুশানের কাছে। ও শিট বাবা, আমি ওর বিষয়ের কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারাই চাই তার মেয়ে সুখে থাকুক। আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি আশিকের সাথেই সুখে থাকবো। আমার লাইফের ডিসিশনগুলোর প্লিজ আমাকে নিতে দাও। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। আমার কেন জানি মনে হচ্ছে তুই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। এদিকে আমি রাতে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে পারলো তিশা আমাকে এতটা অপমান করতে। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন ভার্সিটিতে গেলাম। যাওয়ার পর সজীব আর নীলা আমার কাছে এসে বলল, দোস্ত, যা হয়েছে সবকিছু ভুলে যা, তুই নতুন ভাবে শুরু কর। রুশান তখন সজীবের কাঁধে হাত দিয়ে পড়ল, তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে কি বলছিস রুশান? আমার মনে এখন তিশার জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দিব। তবে
তোদের সাথে আমার কিছু কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। আগে চল চা খেয়ে আসি। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি? তুই কি কম সুন্দর নাকি? আচ্ছা এখন চল তাড়াতাড়ি চা খেয়ে ক্লাসে যাই। এরপর তারা সবাই ক্যান্টিনে গিয়ে চা খেয়ে সোজা ক্লাসে চলে গেল। রুশানকে আজকে ভার্সিটিতে দেখে অনেকেই অবাক হয়েছে, কারণ গতকাল এত বড় একটা ঘটনার পর অনেকেই ভেবেছিল রুশান কয়েকদিন ভার্সিটিতে আসবে না। ক্লাস শেষ করে রুশান বাসায় এসে ঘুমিয়ে গেল। বিকেলে সজীব ফোন দিল। কিরে কই তুই? কেন বাসায়? ও তাড়াতাড়ি তারেক মামার চায়ের দোকানে আয়, নীলাও এসেছে, সবাই আড্ডা দিব। আর তুই না বললি কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবি? ও মনে পড়েছে, ওয়েট কর আমি আসছি। এরপর রুশান চলে গেল সেই জায়গায়। সেখানে যাওয়ার পর সজীব বলল, কিরে কি কথা বলবি বল। দোস্ত আমি মনে হয় আর পড়াশোনা করতে পারবো না। আমি কি বলছিস রুশান, পাগল হয়ে গেছিস নাকি? তুই পড়াশোনা করবি না কেন? না না, এটা মেনে নেওয়া যায় না। আগে আমার পুরো কথাটা শুনবি তো। আমি চাইছিলাম একটা ব্যবসা করতে, তোরা কি আমাকে সহযোগিতা করবি? এভাবে তিশা বা তার পরিবারের সাথে আমি পেরে উঠবো না। আর পড়াশোনা করেও চাকরি পাওয়াটা অনেক কষ্টের। দোষ, তুই অনেক ভালো একটা প্ল্যান করেছিস। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, এসব পড়াশোনার ঝামেলা থেকে চল আমরা তিনজন মিলে ব্যবসা করি। আমি তোর পাশে আছি, বল কি করতে হবে। হ্যাঁ দোস্ত, আমিও তোর পাশে আছি। প্রতিদিন ভার্সিটিতে যাওয়া আসা, বাচ্চাদের কাজ, এসব আর ভালো লাগছে না। চল ব্যবসা শুরু করি। কিন্তু কিভাবে ব্যবসা করব? মুখে বললেই তো আর ব্যবসা হয় না। এটাই তো সমস্যা, আমাদের কিছু টাকা আনতে হবে পরিবার থেকে। আমার পরিবারের অবস্থা তো তোরা জানিস, আমি কি করে এত টাকা ম্যানেজ করব? আমার বাবা তো পড়াশোনা করার কথা বলে সব সময়। এখন পড়াশোনার বাইরে যদি কিছু করতে চাই তাহলে অনেক বকাবকি করবি। এরপরও আমি চেষ্টা করব, দরকার হয় ব্ল্যাকমেল করে টাকা নিয়ে আসব। আমারও একই অবস্থা, তবুও বাবাকে বলে দেখবো। বাবা তো সহজে টাকা দিবে না। সবচেয়ে বড় কথা হলো আমি মেয়ে মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ব্যবসা করবি বলে প্ল্যান করেছিস? এখনো কিছু ঠিক করিনি, তবে টাকার উপর ডিপেন্ড করে ব্যবসার ধরন নির্ধারণ করা হবে। তবে শর্ত হলো আমাদের নিজেদের এলাকা ছেড়ে দূরে যেতে হবে। দোস্ত, এটা কিন্তু সেই কাগজে হেডলাইন হয়ে ব্যবসার জন্য 3 বন্ধু যখন মঙ্গল গ্রহে। দুর্বল সিরিয়াস ইস্যু নিয়ে তোরা মজা করার মুখটা গেল না নীলা। হ্যাঁ আমি মজা করি, আর আপনি মনে হয় বসে থাকেন। শালা বাটপার, দেখবো কত টাকা নিয়ে আসতে পারিস। আমি আমার বাবাকে বলবো টাকা দিতে। টাকা রাজি না হলে সোজা মেরে দিব। পরে হেডলাইন হবে তরুণী মেয়েকে কাজে বাধা দিতে গিয়ে মেয়ের হাতে বাবা খুন। ব্যাপারটা জমবে, তাই না দোস্ত? আচ্ছা দোষ, সত্যি কি তুই মেয়ে? আমার তো মনে হয় না। রুশান জানিস ও কি করে? ও ওর বাবার টাকা চুরি করে, ভাবতে পারছিস? ও ওর বাবার টাকা চুরি করে? সেটা তুই কিভাবে জানলি? তুই কি ওর বাসার সামনে দাঁড়িয়ে থাকিস নাকি? হ্যাঁ রে দোস্ত, শালা লুচ্চা প্রতিদিন বিকেলে হাঁটার নাম করে আমার বাসায় গেটের কাছে এসে দারোয়ান মামার সাথে গল্প শুরু করে। বাটপার কোথাকার। কি ব্যাপার সজীব মামা, তুমি নীলার বাসার নিচে দাঁড়িয়ে থাকো, ব্যাপার কি? ব্যাপার কিছু না, চল আজকে তোদের সবাইকে আমি ট্রিট দেব। তুই কোন দিন থেকে ট্রিট দেওয়া শিখলি দোস্ত? রুশান ওর সাথে যাবি না। রাস্তার পাশ থেকে 5 টাকার চিপস হাতে ধরিয়ে দিবে। 5 টাকার চিপস খাওয়াবো নাকি 1000 টাকার জিনিস খাওয়াবো সেটা গেলেই দেখতে পাবি। এখন যাবি কিনা বল। নীলা, আমার মনে হচ্ছে শালা আজ কোথাও থেকে ধান্দাবাজি করেছে। চল গিয়ে দেখি, পাইলেও পাইতে পারি অমূল্য রতন। চল দেখি গিয়ে। তবে আমার এখনো ওকে বিশ্বাস হচ্ছে না। শালা আগাগোড়াই ধান্দাবাজ। রুশান আর নীলা চলে গেল সজীবের সাথে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে এলো, কিন্তু রাত হতেই তিশাকে মনে পড়তে লাগলো। রাতে শুয়ে শুয়ে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললো, আর সেটা হলো সে তার পড়াশোনা বাদ দিয়ে দিবে। তাকে এখন তার বাবার পাশে দাঁড়াতে হবে। সকালে উঠে রুশান তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? হঠাৎ করে তোর টাকার কি প্রয়োজন? আমি কালকে রাতে সজীবের সাথে কথা বলেছি, আমরা দুজন মিলে ব্যবসা শুরু করব। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি ইনভেস্ট করব ব্যবসায়। কিন্তু তোর পড়াশোনার কি হবে? তুই না পড়াশোনা করবি বলছিলি, তাহলে পড়াশোনা বাদ দিয়ে হঠাৎ করে ব্যবসার চিন্তা করছিস কেন? বাবা, আমার মনে হচ্ছে এখন আমাদের জবাব দেওয়ার সময় এসেছে। অনেক দিন থেকে অপমান সহ্য করেছি, এখন আমাদেরকেও জবাব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার শেষ সম্বল কিছু টাকা আমি তোর ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছিলাম, সেই টাকাটা নিয়ে যা। এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আর সজীবের বাবা তো বড়লোক মানুষ, ওনাকে বললে মনে হয় কিছু টাকা দিবে। আচ্ছা বাবা, এই টাকাটাই দাও, আমি দেখতেছি কি করা যায়।
এরপর রুশান তার বাবার কাছ থেকে ব্যাংকের চেক নিয়ে টাকা তুলে আনলো। টাকা নিয়ে তারা তিনজন আবারও একসাথে দেখা করলো। রুশানের প্ল্যান হলো তারা পরিবার থেকে একটু দূরে চলে যাবে। নীলা এবং সজীব দুজনের পরিবারের অবস্থাই ভালো, তাই তারা 25 লাখ করে মোট 50 লাখ টাকা আনলো। এদিকে রুশানের হাতে তার বাবার শেষ সম্বল সেই 10 লাখ টাকা। রুশান লক্ষ্য করেছে এই বিশাল শহরে প্রতিদিন কত রকমের অনুষ্ঠান লেগেই থাকে, বিয়ে শাদী থেকে শুরু করে বড় বড় কর্পোরেটর অফিসের কত শত অনুষ্ঠান। এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ করে দেয় তাহলে মানুষের কত সময় বেঁচে যাবে। মোট কথা তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার প্ল্যান করছে। সব যখন ঠিকঠাক তখন প্রয়োজন একটা নির্দিষ্ট ঠিকানা, যেখানে থেকে মানুষ তাদের চিনবে। তাই তারা ছোটখাটো একটা অফিস ভাড়া করলো। বর্তমানে এই ছোট্ট 3 রুমওয়ালা অফিস কেনার মতো সামর্থ্য তাদের নেই। 1 সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পর যাত্রা শুরু করলো তাদের নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। 3 জন রাস্তায় রাস্তায় ঘুরে ব্যানার পোস্টার লাগিয়েছে, যাতে তাদের এই নতুন ব্যবসাটা মানুষের মাঝে ছড়িয়ে যায়। কিন্তু কই, 1 সপ্তাহ কেটে যাওয়ার পরও তাদের কাছে একটা কাস্টমারও কল আসলো না। তখন নীলা রুশানকে বলল, রুশান, আমার অনেক ভয় করছে। বাবা পড়াশোনা করার কথা বলেছিল, কিন্তু আমি সব ছেড়ে এখানে এসেছি। যদি এই ব্যবসা দাঁড় না করাতে পারি তাহলে আব্বুর সামনে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ দোস্ত, আমার পরিবারেরও অবস্থা একই। যদি কিছু একটা করতে না পারি তাহলে একদম বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে অনেক জোর করে টাকাটা নিয়ে এসেছি। তোদের অবস্থা তো তবুও মোটামুটি ঠিক আছে। আমার পরিবারের শেষ সম্বল নিয়ে আমি চলে এসেছি, না জানি কি হবে। চলো আমরা 3 জন মিলে প্রতিশ্রুতি দেই একে অপরের সাথে বেইমানি করব না কোনো দিন। যদি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসাটা বড় হবে। এরপর রুশান আর তার 2 বন্ধু মিলে একে অপরকে কথা দিল কোনোদিন কেউ কারোর সাথে বেইমানি করবে না। আস্তে আস্তে ছোট ছোট কয়েকটা কর্পোরেট অফিসের অনুষ্ঠান আর বিয়ের ইভেন্টগুলোর দায়িত্ব তারা পেতে শুরু করলো। অল্প কিছু লোক নিয়ে তারা তাদের কাজ শুরু করে দিল। কিন্তু নতুন পরিবেশে মানিয়ে নিতে তারা বেশ হিমশিমে খাচ্ছিল। চারিদিকে কত শত কোম্পানি আর তাদের লোভনীয় অফার, সবার সাথে পাল্লা দিয়ে মানুষের মন জয় করাটা এক প্রকার যুদ্ধ। এভাবেই সময় কাটতে শুরু করলো। ধীরে ধীরে তারা নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠল। এখন রুশানের আর তেমন তিশার কথা মনে পড়ে না, তবে মাঝে মাঝে হঠাৎ করেই তার কথা মনে হলে ভীষণ কান্না করত ছেলেটা। তিশার করা অপমান আর অবহেলার মুহূর্তগুলোই তার বেশি মনে পড়ে। ধীরে ধীরে তারাও নিজেদের ব্যবসাটা নিয়ে মানুষের কাছে পরিচিত হতে লাগলো। যত দিন যাচ্ছে দায়িত্ব তত বাড়ছে। নতুন নতুন মানুষ আসতে লাগলো তাদের টিমে। সময় নিজের মতো চলতে শুরু করেছে, আর তারাও সময়ের সাথে সাথে নিজেদের পাল্টে নিতে শুরু করলো। রুশানের বিশ্বাস, আশেপাশের মানুষগুলো যখন পাল্টে যায় তখন আমাদেরকে নিজেদের বদলাতে হয়। হয়তো সবাই পারে না, কিন্তু যারা পারে তারাই জীবনে সফল হয়। মাস 5 কেটে গেছে তাদের এই যাত্রা শুরু করার। শেষে 2-3 মাস 2-একটা বড় বড় ইভেন্টও সামলানোর সুযোগ হয়েছিল তাদের। সেই থেকে ব্যবসাটা একটু বেড়েছে, তবে তাদের সীমাবদ্ধতার জায়গাটা একটাই, সেটা হলো টাকা। বড় বড় কোম্পানি বা নামি দামি লোকেরা চায় চোখ ঝলসে দেওয়ার মতো আয়োজন। সেই আয়োজন করতে গেলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে নামতে হয় বিশাল পুঁজি নিয়ে। কিন্তু এখানেই সীমাবদ্ধতা তাদের। সেদিন অফিসে বসে কয়েকটা ডিজাইন বানাচ্ছিল তারা। হঠাৎ করে একজন লোক আসলো তাদের সাথে দেখা করতে। রুশান প্রথমে লোকটাকে চিনতে পারল না, পরে আলাপের মাধ্যমে পরিচিত হলো। তখন লোকটা তাদেরকে বলল, আমি রাজীব চৌধুরী। আমি একজন ইনভেস্টর। আপনাদের কাজ আমাদের ভালো লেগেছে, তাই আমরা চাই আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করতে, যাতে আপনারা আরো বড় পরিসরে কাজ করতে পারেন। তবে শর্ত হলো প্রফিট অর্ধেক আমাদের সাথে শেয়ার করতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের। রুশান কথাটা শোনার পর বেশ খুশি হলো, কারণ এখন তাদের এটারই দরকার ছিল। লোকটা যদি লাভের অর্ধেক অংশ নিয়েও যায় তাতে ক্ষতি কি? তাদের কোম্পানিটা তো মানুষের কাছে পৌঁছাবে, আর মানুষকে বড় জায়গায় পরিচিত হতে হলে আগে বড় মানুষের হাত ধরতে হয়। রুশান তখন সজীবকে বলল, সজীব, আমার মনে হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা করা দরকার। যদি আমরা পরিশ্রম করে লাভের অর্ধেক তাদের দিয়েও দেই, তবুও আমাদের কোম্পানিটা মানুষের কাছে পৌঁছাবে। আমার তো কিছু বলার নেই দোষ, আমরা তোর বুদ্ধিতেই এত দূর আসতে পেরেছি। তাই তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। যদি মনে হয় এতে আমাদের লাভ হবে তাহলে আমরা এটা করতে রাজি আছি। রুশান তখন লোকটার দিকে হাত বাড়িয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনার সাথে আমরা ডিল করলাম, আপনার প্রস্তাবে আমরা রাজি। ওকে, তাহলে এই কথাই থাকলো।
আমরা তাহলে আগামী সপ্তাহে এসে আপনাদের টাকা বুঝিয়ে দেব, সাথে এগ্রিমেন্ট পেপারও নিয়ে আসব। আমাদের দুই পক্ষের কাজ যদি সুবিধাজনক মনে হয় তাহলে আগামীতেও আমরা ইনভেস্ট করব। ধন্যবাদ, আশা করি আমাদের যাত্রা সহজ হবে। এরপর লোকটা চলে গেল। রুশান তখন তার দুই বন্ধুর দিকে তাকালো। তারা দুজনেই প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থায় ছিল। এতটা চিন্তার মধ্যে থেকেও যখন দেখলো ব্যবসাটা ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছাচ্ছে, তখন তাদের মনের আনন্দটা রুশান স্পষ্ট বুঝতে পারল। সেই মুহূর্তে সে দুজনকে জড়িয়ে ধরল। পরের সপ্তাহে ঠিকই লোকটা টাকা নিয়ে আবারও এলো, সাথে তার কোম্পানির লোকজনও এসেছে। তার ডিল কনফার্ম করে বেশ মোটা অঙ্কের টাকা বুঝিয়ে দিল রুশানকে। এরপর তারা চলে গেল। রুশান সেই টাকা নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করলো। এদিকে তিশা ভেবেছিল রুশান তার জীবনে না থাকলে হয়তো ভালোই থাকবে। সত্যি বলতে প্রথম 3-4 মাস রুশানের কথা একদমই মনে পড়েনি তার, কিন্তু ধীরে ধীরে সে রুশানকে ভীষণ মিস করতে শুরু করলো। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছিল ততই মনে হচ্ছিল কি যেন একটা তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফিরেই রুশানের সেই কথাগুলো মনে পড়ে তার। বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালো লাগে না, সবকিছুই কেমন জানি বিরক্তকর লাগে। ক্যাম্পাসে বসে বন্ধুরা আড্ডা দিচ্ছে, গল্প করছে, কিন্তু তিশা শুধু চুপচাপ বসে থাকে, তাদের কথা শুনছে। তার কোনো আগ্রহী নেই। কেন এমন হচ্ছে সে নিজেও বুঝতে পারছিল না। এরই মাঝে আশিক হঠাৎই বলল, কি হয়েছে তিশা, এভাবে চুপ করে বসে আছো কেন? তিশা আশিকের কথায় কল্পনার জগৎ থেকে ফিরল। এরপর নিজেকে স্বাভাবিক করে বলল, আমার আবার কি হবে আশিক, সব ঠিকই তো আছে। না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছো। আশিক, ফালতু কথা বলবে না তো। আমার কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছি। আর সব সময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। তিশা, তুমি অকারণে রাগ করছো কেন? আমি তো জাস্ট এমনিই বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আরে না, আর তোমার এসব ফালতু কথা বলা বাদ দাও আশিক, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম, তারপরও রাগ করো না প্লিজ। চলো কোথা থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না আশিক, তুমি ঘুরতে যাও। তখন তিশার পাশে বসে থাকা আর আরেক বন্ধু সিয়াম বলল, চল না তিশা, আমরা সবাই যাব। তোকে ছাড়া আমাদের একদম ভালো লাগছে না, তুই না গেলে আমিও যাব না। আচ্ছা চলো, আমিও যাচ্ছি। আমার কারণে তোদের ঘোরা নষ্ট করব কেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও তিশা বন্ধুদের সাথে ঘুরতে গেল, কিন্তু মনের ভেতর আশিকের কথাগুলোই বারবার ভেসে উঠছিল। সত্যি কি সে বদলে গেছে? কিন্তু কেন? কয়েকদিন ধরে সে নিজেকে লক্ষ্যও করেছে। সে রুশানকে নিয়েই বেশি ভাবছে, ওকে নিয়েই বেশি চিন্তা করছে, ভীষণ মিস করছে। যতই ভুলে থাকার চেষ্টা করে ততই আরো বেশি করে মনে পড়ে যায় রুশানের কথা। তিশার কিছুই ভাবতে পারে না, মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। এইসব ভাবনার মাঝেই তারা কয়েকটা জায়গায় পৌঁছালো। তখন সিয়াম বলল, দেখ তিশা, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। আজব ব্যাপার তিশা, তুই কার কথা বলছিস? তুই বুঝতে পারছিস না সিয়াম, আমি রোশনের কথা বলছি। কি বলছিস এসব? এটা কি সত্যি নাকি মজা করছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি সিয়াম। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার, কিন্তু তারপরও কেন জানি ও চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। আমার মনে হয় তুই রুশানকে ভালোবেসে ফেলছিস। কি বলছিস এসব? আমি ওকে কেন ভালোবাসবো? আমি তো আশিককে ভালোবাসি। তুই মুখে বলছিস এক কথা, কিন্তু তোর পরিবর্তন বলে দিচ্ছে তুই রুশানকে ভালোবাসিস। না, এটা কখনোই হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি তিশা, তোর মুখ সাক্ষী দিচ্ছে তুই রুশানকে ভালোবাসিস। তিশা কোনো জানি এটা মেনে নিতে পারল না। কিছু সময়ে ওখানে থাকার পর সবাই ফিরে আসলো। তখন আশিক তিশার কাছে এসে বলল, তিশা, চলো আজকে তোমায় বাসায় দিয়ে আসি। আচ্ছা চলো। তিশা, আজ সন্ধ্যায় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। সন্ধ্যাবেলা কোথায় যাব? পার্টিতে। আজকে অনেক জমকালো একটা পার্টি আছে। আচ্ছা, আমি রেডি থাকবো। বলে তিশা বাসায় ভিতরে চলে আসলো। এতক্ষণ চাও ভালো লাগছিল, বাসায় একা বসতেই আবার মন খারাপ হয়ে গেল। তখন তিশার বাবা মেয়ের এই অবস্থা দেখে বললেন, তুই কোনো চিন্তা করিস না মা। না বাবা, কি চিন্তা করব? আমার কিছুই হয়নি, আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। তিশা রুমে গেল, কিন্তু তাতে তার মন ভালো হলো না। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য সে প্রস্তুত হলো। এরই মাঝে আশিক ফোন দিল। তিশা নিচে নেমে আশিকের সাথে পার্টিতে গেল।
আগে পার্টিতে এলে অনেক আনন্দ করতো সে, কিন্তু আজকে কিছুই ভালো লাগছিল না। সবাই হাসি আনন্দে ব্যস্ত, আর তিশা চুপচাপ এক কোণায় বসে রইল। তাকে এভাবে একা বসে থাকতে দেখে আশিক এগিয়ে এসে বলল, তিশা, পার্টিতে এসে একা একা বসে আছো কেন? চলো ডান্স করি। না, আমার ভালো লাগছে না। তুমি গিয়ে ডান্স করো, আমি বসে দেখি। আরে তিশা, এরকম করছো কেন? চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে, তুমি এইভাবে বসে আছো, আমার ভালো লাগে বলো? আমি বললাম না আশিক, আমি ডান্স করব না। প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে তিশা? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন যেন লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা নয়, কিন্তু যখন সবাই মিলে আড্ডা দিই তখনও তুমি মনমরা হয়ে থাকো। আর ওই দিন তুমি ঘুরতে যেতেও চাওনি। আর তার থেকে বড় কথা হলো, তুমি আগের মতন আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কিছু নিয়ে চিন্তিত। আশিক, আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো, তোমার যে কি হলো কিছুই বুঝতে পারছি না। আশিক চলে গেল। তিশা একা একা বসে আছে। একটু পর আশিক আবারও এসে বলল, তিশা, তোমাকে এইভাবে বসে থাকতে দেখে আমার ভালো লাগছে না, আসো ড্রিঙ্কস করি। আমার ভালো লাগছে না আজকে। আশিক প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। আশিক, কি বলতে চাইছো তুমি? আমার মন অন্য জায়গায় পড়ে আছে মানে? যা বলছি ঠিকই বলছি। এতদিন রুশানের সাথে এক রুমে থেকে অনেক মজা করেছো, তাই রুশানকে এখন ভুলতে পারছো না। চুপ করো আশিক, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। রুশান তোমাকে বাসর রাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারছো না? আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না, ঠাস ঠাস করে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, তুমি এতটা জঘন্য মন মানসিকতার মানুষ আশিক? তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি সেই নীচ মন মানসিকতারই রয়ে গেছো। রুশানকে নিয়ে এত বাজে মন্তব্য করার সাহস তোমার কোথা থেকে আসলো? তুমি তো নিজে আগে তাকে অপমান করতে, এখন তার অপমানে তোমার গায়ে লাগবে কেন? আমি ঠিকই বুঝতে পারছি তুমি রোশনের প্রেমে পড়ে গেছো। একদম চুপ আশিক, তোমার কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি এখন এখান থেকে চলে যাও। কেন তিশা? আগে তো আমার কথা শুনতে ভালো লাগতো, এখন ভালো লাগছে না কেন? নাকি আমাকে ইউজ করার আগে বুঝে গেছো আমি রোশনের মতন পারবো না? কিন্তু সত্যি তো এটাই, আমি রোশনের থেকে তোমাকে ভালো সুখ দিতে পারবো। একবার আসো বিছানায়। জাস্ট শ্যাট আপ আশিক। তুমি আমাদের দুজনের মধ্যে অন্য একটা ছেলেকে কেন টানছো? রুশান তো এসবের কিছুই জানে না, কিন্তু তার ব্যাপারে এত ঘৃণ্য মন্তব্য করার সাহস তোমার কি করে হলো? সমস্যা হয়েছে আমাদের দুজনের মধ্যে, তাহলে কেন তাকে নিয়ে কথা বলছো? আর নিজেকে এত সুপুরুষ প্রমাণ করতে যেও না আশিক। আমি জানি তুমি কেমন, তোমাকে আমার একদম ভালো লাগে না, ঘৃণা করি তোমায়। তোমার এসব চাল চলন, মেয়েদের সাথে রুম ডেট, ছি। আশিক, তোমাকে তো ভালো জেনে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার সবকিছু এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। এখন তো আমাকে ভালো লাগবে না। এখন তো রোশন পৃথিবীর সবচেয়ে ভালো আর ভদ্র ছেলে। আমার সাথে রুমে চলো, আমি কিছু দিতে পারি কিনা দেখবে। কেমন দিয়েছিল রোশন? একদিনে যে তুমি তা ভুলতে পারছো না? তুমি আমাকে বলো, আমি না পারলে আমার বন্ধু বান্ধব নিয়ে আসবো, তারপর তোমার চাহিদা আমি পূরণ করে দেব। এই কথা শোনার পর আমার রাগ আরো বেড়ে গেল। আমি তখন তাকে থাপ্পড় দিয়ে বললাম, এতদিন তার সাথে ছিলাম, একটা বার ইচ্ছাকৃতভাবে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, আর তুমি এত বাজে কথা বলো তার ব্যাপারে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে থেকে তুমি আলাদা পথে চলবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ আমি তোমাকে আজকের থেকে ঘৃণা করি। তিশা প্লিজ আমার কথাটা শোনো, আমি এইভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমার আর কিচ্ছু বোঝা লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আজকে থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। বলে তিশা রেগে সেখান থেকে চলে আসলো। আজ নিজের উপরে আফসোস হচ্ছে তিশার। কি করলো সে? এত জঘন্য একটা ছেলের জন্য এতদিন রুশানকে অপমান করলো। বাসায় ফিরে তিশা কাঁদতে লাগলো। এই কয়েক মাস রুশান কোথায় আছে, কি করছে, কিছু জানতে চায়নি সে। হঠাৎই কিভাবে খুঁজে পাবে তাকে? তিশা রুষাকে কল করলো। সারপ্রাইজ করে দিলে তিশাপু তুমি এই সময়। রুশান কোথায়? ভাইয়া তো ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসার কাজ মানে? রুশান কি ব্যবসা শুরু করেছে? হ্যাঁ, ভাইয়া একটা ব্যবসা শুরু করেছে। ওয়েট তিশাপু, তুমি কি কান্না করছো? কই না তো, কান্না করব কেন? আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কান্না করছো। আচ্ছা তিশাপু, তুমি কি ভাইয়ার জন্য কান্না করছো? আমি কি জবাব দিব বুঝতে না পেরে ফোনটা রেখে দিলাম।
সত্যি আমি কার জন্য কান্না করছি আমি নিজেও জানি না। যা বাবা, নিজে থেকে কল করলো আবার নিজেই কেটে দিল। এদিকে এক দীর্ঘ সময়ের মধ্যে রুশান একবারও বাসায় ফেরার কথা ভাবেনি। সে নিজের শহর ছেড়ে আসার পর থেকে সজীব নীলা দুজনেই যাওয়ার সময় তাকে বারবার জোর করতো বাসায় যাওয়ার জন্য, কিন্তু রুশান প্রতিজ্ঞা করেছিল যতদিন না তিশার বাবার চেয়ে বড় বাড়ির মালিক সে হতে না পারছে ততদিন বাসায় ফিরবে না। তবে রুশানের কাছ থেকে খবর পেয়েছে তিশা আর ভালো নেই। আসলে মানুষকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না। আজ প্রায় 3 বছর পর রুশান বাসায় ফিরছিল। তাদের ব্যবসা আকাশ ছুঁতে না পারলেও আগের থেকে অনেক বড় হয়েছে। আজ গর্বের সাথে সে নিজের বাসায় ফিরতে পারছে। যেই কষ্ট আর অপমানের পাহাড় নিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিল সেই কষ্ট কিছু হলেও মুছে গেছে তার। তাদের বাসাটা আর আগের মতো নেই। রুশান বাবাকে টাকা দিয়ে বলেছিল যাতে নতুন বাড়ি বানায়, তবে একটাই শর্ত, সেই বাড়ি হতে হবে তিশাদের বাড়ির থেকে বড়। তার বাবা সেটাই করেছে। রুশান বাসায় প্রবেশ করতেই তার বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এতদিন পর বোনকে দেখে রুশানেরও চোখ ভিজে উঠল। সে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভেতরে সবকিছুই বদলে গেছে, আগের মতো অভাবে চিন্তা নেই, সব কিছুতেই পূর্ণতা। তবু রুশান নিজের ভেতরে এক শূন্যতা টের পেল। মনে হলো সব আছে, তবুও সে অপূর্ণ, যেন জীবনে সবকিছু হারিয়ে ফেলেছে। সেই রাতেই রুমে শুয়েছিল রুশান। হঠাৎই রুষা তার কাছে এসে বলল, তিশাপু তোমার সাথে দেখা করতে এসেছে ভাইয়া। আমি তাকে আগেও বলেছি তোমার সাথে দেখা না করা সম্ভব না, সে পাগলামো করছে তাই আসতে দিয়েছে। এই কথা শোনার পর রুশান বেশ অবাক হলো। তিশা তার সাথে কেন দেখা করতে চাইছে? রুশান বাইরে যেতেই তিশা রুমে ঢুকলো। রুশান তখন তিশার দিকে না তাকিয়ে বলল, কেন আমার সাথে কেন দেখা করতে চাইছেন? আমি তো গরিব ছোট লোক। রুশানের এমন কথায় তিশা কান্না করতে লাগলো। রুশান তখন তিশার কাছে গিয়ে বলল, কেন আবার ফিরে আসার চেষ্টা করছেন আমার জীবনে? আপনার বড়লোক বয়ফ্রেন্ডকে আমার থেকে অনেক ভালো, তাহলে হঠাৎ করে এভাবে কান্না করার কি কারণ? রুশান আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আশিক আমার সাথে বেইমানি করেছে। রুশান তখন তিশার সামনে গিয়ে হাসতে হাসতে তাকে বলল, আজ আমার টাকা আছে তাই আমার কাছে ফিরে এসেছো, কিন্তু যখন আমার টাকা ছিল না তখন তো আমাকে অপমান করেছিলে, আমাকে দিনের পর দিন অত্যাচার করেছো। আমি নাকি নির্লজ্জ বেহায়া? তাহলে কেন তুমি আজকে আবার আমার কাছে ফিরে আসতে চাইছো? তোমার মতো মেয়েকে আমি সহ্য করতে পারি না, যে অন্য ছেলের সাথে রাত কাটায় নিজের রুশান স্বামীকে আমার রেখে। কথাটা শোনো, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার তোমাকে? আমি তো তোমাকে বারবার বলেছিলাম চলো আমরা নতুন করে জীবন শুরু করি, কিন্তু তুমি তখন আমাকে কি বলেছিলে? আমার মতো ছোট লোককে তুমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মেনে নেবে না। তাহলে কেন আজকে সেই ছোট লোকের কাছে ফিরে আসতে চাইছো? চলে যাও তোমার বড়লোক বয়ফ্রেন্ডের কাছে। কোথায় তোমার সেই বড়লোক বয়ফ্রেন্ড? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে অপমান করব না। তুমি যেরকম বলবে ঠিক সেরকম চলবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এরকম ভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি আমার ছোটবেলার বান্ধবী তিশাকে ভালোবাসি, আমি এই অহংকারী মানুষকে ভালোবাসি না। এখান থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। রুশান প্লিজ, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না, তাই তুমি যদি নিজের ইজ্জত বাঁচাতে চাও এখান থেকে চলে যাও, না হলে আমি বাধ্য হব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। এই কথা শোনার পর তিশা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। রুশানের সাথে সে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। তিশা যখন কান্না করে বেরিয়ে যাচ্ছিল তখন রুষা তার সামনে এসে দাঁড়ালো। তিশা তখন তাকে বলল, রুশান তুমি সত্যিই বলেছিলে আমাকে একদিন কান্না করতে হবে তোমার ভাইয়ের জন্য। আজ সেই দিনটা তোমার চোখের সামনে। তোমার আনন্দ হচ্ছে না রুশান? সত্যিকারের ভালোবাসা কোনোদিন মিথ্যে হতে পারে না, সেটার প্রমাণ তুমি তিশাপু। তোমার এই পরিস্থিতির কারণে তুমি নিজে দায়ী। আমি চাইলে আজকে আমার ভাইকে বোঝাতে পারবো, আমি চাইলে আমার ভাইকে বলে রাজিও করাতে পারবো, কিন্তু তুমি জীবনে সুখী হতে পারবে না, কারণ আমার ভাইয়ের মনে তোমার প্রতি যে ঘৃণা জন্মেছে সেটা কোনোদিনও কমবে না। তুমি ঠিক বলেছো রুষা, আমাকে আমার পাপের শাস্তি পেতেই হবে। তুমি তোমার ভাইকে আমার হয়ে কিছু বলো না। আমি আর নিজেকে ধ্বংসের জীবনে রাখবো না, আমি মরে যেতে চাই। তিশাপু পাগলামো করছো কেন? আমার কথা শোনো। তিশা তখন রুষার কথা শুনলো না, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। রাস্তা দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছাকাছি চলে আসলো। আশিকের কারণে আমি সবকিছু হারিয়েছি, কিন্তু ওর কি একাই সব দোষ? আমিও তো সমান অপরাধী, আমি ওকে বারবার অপমান করেছি। এসব ভাবতে ভাবতে তিশা এগিয়ে যাচ্ছিল। ওদিকে রুশান রুমে বসে কান্না করছে।
তিশাকে অপমান করে তাড়িয়ে দিয়ে সে নিজেকেও শান্ত করতে পারছিল না। তখন রুষা ভিতরে এসে বলল, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, তিশাপু আত্মহত্যা করার জন্য বেরিয়ে গেছে। কি বলছিস রুষা? এটা হতে পারে না। বলে রুশান দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পিছন পিছন রুষাও দৌড়াচ্ছে। রুশান দৌড়ে রাস্তায় এসে দেখে অনেক লোক জমা হয়ে আছে। কাছাকাছি যেতেই রুশানের হাত পা কাঁপতে শুরু করলো। সে দৌড়ে লোকজন সরিয়ে সামনে যেতেই বিবর্ণ এক দেহ দেখতে পেল। হ্যাঁ, এটা তিশা। রুশান তখন কান্না করতে তিশাকে জড়িয়ে ধরে বলল, তিশা, তোমার কিছুই হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। প্লিজ তুমি আমার সাথে কথা বলো, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তিশা, কথা বলো প্লিজ। কিন্তু তিশা কথা বলছে না। রুশান দৌড়ে একটা গাড়ি ডেকে তিশাকে গাড়িতে তুলল। তার মাথা কাজ করছে না। রুশানের পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এসব রুশানের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো রুশান হাসপাতালে পৌঁছাতেই উন্মাদের মতো ডাক্তারকে ডাকতে শুরু করলো। ডাক্তার এসে এই অবস্থা দেখে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে গেল। এরই মধ্যে তাদের পরিবারের সবাই আসতে শুরু করেছে। তিশার বাবাও এসে পাগলের মতো করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর ডাক্তাররা বের হয়ে আসলো। রুশান আর তার ফুপা ডাক্তারের কাছে গেল। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে কি সুস্থ হয়ে যাবে? দেখুন, আপনারা শান্ত হন। উনি আর বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনাকে বাঁচাতে পারলাম না। কথাটা শোনা মাত্র রুশান ধপ করে বসে গেল। চিৎকার করে বলতে লাগলো, না, এটা হতে পারে না। আমার তিশা আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে ভালোবাসে বলেছিল, কিন্তু আমি নিজে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি সবচেয়ে বড় অপরাধী। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কান্না করতে করতে রুশান অজ্ঞান হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন দেখলো সে বাসায়। রুশান দৌড়ে উঠতে যাবে, তখন রুষা বলল, ভাই তুমি উঠছো না কেন? রুষা, আমার তিশা কোথায়? ওর কিছু হয়নি তো? আমি স্বপ্ন দেখছিলাম, তাই না? রুষা কথা বলছে না। রুশান দৌড়ে বাইরে গেল, কিন্তু না, তিশাকে পেল না। তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রুশান তিশার কবরের কাছে গেল, গিয়ে নিজের হাতে তিশাকে কবরে শুইয়ে দিল। সবাই একে একে চলে যাচ্ছে, কিন্তু রুশান ওকে একা রেখে যেতে পারবে না। আমার তিশা ভালো থাকুক ওই পারে। যারাই ভালোবাসবেন কখনো অবহেলা করবেন না নিজের ভালোবাসার মানুষকে, না হলে আমার মতো হারিয়ে আফসোস করতে হবে। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না। তাই আসুন সবাই অহংকার প্রতিহিংসা ভুলে মিলেমিশে বসবাস করি। আজ এই পর্যন্ত।